আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি আবারও আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো অনলাইন ক্লাসের সঙ্গে লক্ষ্মীপুর সরকারি কলেজের পক্ষ থেকে যারা যারা সংশ্লিষ্ট ছিলেন, যারা এই ক্লাসটিকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে নিরলস পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমি পড়াবো বলেছিলাম একটা কবিতা, সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। আর আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সঙ্গে একেবারে আমাদের ছোট্টবেলা থেকে, আমরা যখনই একটু একটু করে কথা বলতে শুরু করেছি, ছড়া কবিতা পড়তে শুরু করেছি, তখন থেকেই এই কবিগুরুর সঙ্গে আমাদের পরিচয়। আমরা ছোটোবেলায় মনে আছে কিনা তোমাদের, এই যে ছোট্ট একটা কবিতা পড়া শুরু করেছিলাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। অথবা মেঘলা দিনে মনে পড়ে ছোটোবেলার গান, ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই যে ছোট ছোট ছড়া কবিতাগুলো দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের যোগাযোগটা, প্রথম পরিচয়টা, সেই মুগ্ধতা, সেই ভালো লাগার আবেশটা যত বড় হই আমরা ততই যেন বাড়তে থাকে। আমাদের এমন কোনো ক্লাস নাই যেখানে দু একটা কবিতা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্য নাই, পড়ি। তার কারণ কি? তার কারণ নিশ্চয়ই আছে। তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া কবি, এবং তিনি এমন কোনো দিক নাই, বাংলা সাহিত্যের এমন কোনো প্রকরণ নাই যে অংশে তার পদচারণা ছিল না। তিনি এক হাতে কবিতা লিখেছেন, গান লিখেছেন, ছোট গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, লিখেছেন উপন্যাস। তিনি ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন, এমনকি জীবন স্মৃতিও লিখেছেন। এরকম বিচিত্র পথে যার চলাফেরা, যার বিচরণ ছিল, সেই কবিকে আসলে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, আর আমরা সেটা চাইও না। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি কবিতা যেমন মুগ্ধতার আবেশ নিয়ে শুনি, আবেশ নিয়ে পড়ি, তেমনি তার উপন্যাসগুলোও আমাদেরকে সমানভাবে মুগ্ধ করে। কবির জন্মসালটা আমরা সবাই জানি, যেমন ইংরেজি 1861 সালে, 1861 থেকে তার জীবনকাল ছিল 1941 সাল পর্যন্ত। এই যে একটা মোটামুটি লম্বা সময় বলতে পারি, প্রথম কিছুদিন, শৈশবের কিছুদিন বাদ দিয়ে বাকি পুরোটা সময় কিন্তু তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নানান দিক থেকে আমাদের সাহিত্যকে, আমাদের শিল্পকর্মকে সমৃদ্ধ করে গেছেন। তো আমরা কবির অন্যান্য অংশে, অন্যান্য পদচারণার চাইতে আজকে যেই একটা বিশেষ কবিতা নিয়ে কথা বলবো, যেটা আমাদের পাঠ্য আছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য, সেটা ঐকতান। তা আজকে আমি সরাসরি ঐকতান কবিতাটি পাঠ করতে চলে যাচ্ছি। আশা করছি তোমরা সাথেই আছো। আমি একটু একটু করে, মানে একটা একটা শব্দ করে, একটা একটা লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করব, যেটা আমাদের পরীক্ষার জন্য উপযোগী হবে, আমাদের পরীক্ষায় ভালো করবার জন্য যেটা একটা খুব দরকারি বিষয়। প্রথম লাইনটা, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। বিপুলা, প্রথমে আমি বিপুলা শব্দটিতে তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। লক্ষ্য করো, এখানে একটা আ প্রত্যয় যুক্ত করা হয়েছে। বিপুল এই শব্দটির সঙ্গে একটা আ প্রত্যয় যুক্ত করে লেখা হয়েছে কি বিপুলা। কেমন? এর কারণটা কি? এই আ প্রত্যয়টা আমরা জানি কিন্তু যে এটা একটি স্ত্রীবাচক প্রত্যয়। হ্যাঁ, স্ত্রীবাচক প্রত্যয়। কেন পৃথিবীর সঙ্গে বিপুলা স্ত্রীবাচক প্রত্যয়টি ব্যবহার করেছে সেটাও বোধহয় আমরা জানি সবাই। কেননা পৃথিবী হচ্ছে কি ধরিত্রী, মা, তাই না? মা ফেমিনিন জেন্ডার, ধরিত্রীকে মা হিসেবে কল্পনা করা হয়, সম্মান করা হয় সেই হিসেবে। সেই জন্য পৃথিবীর জন্য যেই বিপুল শব্দটি ব্যবহার করা হয়েছে তার সঙ্গে একটি স্ত্রীবাচক প্রত্যয় ব্যবহার করা হয়েছে। তো তিনি বলছেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, অর্থাৎ এই পৃথিবীটা বিশাল, অনেক বড়, এর কতটুকুই বা আমরা জানি। দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। আবার প্রথম থেকে আসছি, বলছেন পৃথিবীর কতটুকু জানি। আমরা এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের, বিশ্ব জাহানের আমরা আসলে কতটুকু বা জানি। একটা যদি আমরা রাতের আকাশের দিকে তাকাই, কি দেখি? লক্ষ লক্ষ কোটি কোটি তারা, তার মধ্যে আমাদের গ্যালাক্সি, তার মধ্যে
একটা ছোট্ট গ্রহ আমাদের পৃথিবী, তারও একটা ছোট্ট অংশ আমাদের দেশ। এই দেশে আমরা অবস্থান করছি। তো এইখানে দাঁড়িয়ে সারা বিশ্বে, সারা পৃথিবীর কতটুকুই বা আমরা দেখতে পাচ্ছি। বলছেন দেশে দেশে কত না নগর আছে, কত রাজধানী আছে, তার কতটুকুই বা আমরা জানি। মানুষের কত কীর্তি, কত নদী, গিরি, সিন্ধু, মরু। মানুষের কত কীর্তি, তাই না? কত কিছু আছে সারা পৃথিবীতে। মানুষ কত কি সৃষ্টি করে রেখেছে, কত কত সুন্দর সুন্দর স্থাপনা সৃষ্টি করেছে, কত বিচিত্র সব অর্জন মানুষের। সেই সব কিছুর আমরা কতটুকুই বা জানতে পারছি। বলছে কত নদী, গিরি, সিন্ধু, মরু। নদী তো জানি, গিরি কি? পাহাড়, সিন্ধু সমুদ্র, মরুভূমি। কেমন কত নদী আছে পৃথিবীতে, কত সিন্ধু আছে, কত সাগর আছে, মরুভূমি আছে। এগুলো কতটুকুই বা আমরা জানি। কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। এই অজানা জীব এবং অপরিচিত তরু অর্থাৎ কি, যে বিচিত্র সব গাছ, বিচিত্র সব জীব আমাদের আছে, তার কতটুকু আমরা জানি। আমরা এই যে অপরিচিত তরুগুলো, অপরিচিত গাছগুলো, এগুলোর কতটুকু জানি, কবি সেই প্রশ্ন করছেন। রয়ে গেল অগোচরে, অর্থাৎ আমার জানার বাহিরে রয়ে গেল। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। কেমন বিশাল বিশ্বের আয়োজন, পৃথিবীর আয়োজনটা অনেক বিশাল। কেমন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে সেখানে আছি আমরা, এবং খুব অল্প পরিসরে আমরা সেটা দেখতে পাচ্ছি। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ, ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে। অর্থাৎ আমি যেহেতু পৃথিবীর অনেক কিছুই দেখতে পাচ্ছি না, সারা পৃথিবীর খুব কম জায়গায় যাওয়ারই আমার সুযোগ হয়েছে, সেই কারণে আমি কি করি, কবি বলছেন যে আমি অক্ষয় উৎসাহ নিয়ে, মানে খুব আগ্রহ নিয়ে কী পড়ি, ভ্রমণ বৃত্তান্ত। ভ্রমণ বৃত্তান্তগুলোতে কী থাকে? ভ্রমণ বৃত্তান্তগুলোতে ধরো একজন লেখক বা কবি বা একজন মানুষ কোথাও গেলেন, তিনি সেখানে কি দেখলেন, কতটা দেখলেন, কীরকম তার অনুভূতি হলো, সেগুলো দেখে এই বিষয়গুলোই কিন্তু আসলে ভ্রমণ বৃত্তান্তের মধ্যে থাকে। এখন যেহেতু আমি সশরীরে ওই জায়গাটাতে যেতে পারছি না, সে কারণে আমার কি করতে হচ্ছে, ওই ভ্রমণ বৃত্তান্ত পড়েই সেই আগ্রহটা, সেই আকাঙ্ক্ষাটা মেটাতে হচ্ছে। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ, ভ্রমণ বৃত্তান্ত আছে যায়, কবি এই লাইনটি দ্বারা এই কথাটি বোঝাতে চেয়েছেন। বলছেন কি অক্ষয় উৎসাহী, অর্থাৎ অক্ষয় শব্দটা একটু দেখো, কি ক্ষয় নাই যার, অর্থাৎ খুব আগ্রহ নিয়ে, এত বেশি আগ্রহ যেটার কি হয় না, ক্ষয় হয় না। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী। চিত্রময়ী বর্ণনা মানে কি? দেখো তুমি যখন কোনো একটা কবিতা পড়ো বা কোনো একটা উপন্যাস পড়ো বা কোনো একটা গল্প পড়ো, তোমার কি মনে হয় না সেখানে যেই বর্ণনাটা দেয়া হচ্ছে তুমি তার সঙ্গে ঠিক সমান্তরাল হয়ে যাচ্ছ? মনে হচ্ছে না যে তুমি সেটা দেখতে পাচ্ছ? যেমন তোমাদের পাঠ্য একটা উপন্যাস আছে লাল সালু। লাল সালু তোমরা পড়েছো? লাল সালুতে যখন মোহাম্মদনগর গ্রামের বর্ণনা দেওয়া হচ্ছে, অথবা লাল সালুতে যখন মানে মজিদ প্রবেশ করছে গ্রামটাতে, কেমন একটা শুনশান নীরবতা, নিরাগ পড়া আকাশ, হ্যাঁ, ভাদ্রের যে একেবারে কি বলবো, একটা দাবদাহ, একটা নীরব অবস্থা, স্তব্ধতা, এই যে বর্ণনাটা দেয়া হচ্ছে, তোমার কি মনে হয় না যে তুমি যেন সেটা দেখতে পাচ্ছ, তুমি সেটা অনুভব করতে পারছো? তো তুমি ওই পরিবেশের সঙ্গে, ওই বর্ণনার সঙ্গে তুমি কি হচ্ছ, সমান্তরাল হয়ে যাচ্ছ। এই যে বর্ণনাটা, সেই কথাটাই এখানে বলছে কি, যে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। যদি এই চিত্রময়ী অর্থাৎ ছবি যেন আঁকা হচ্ছে, অর্থাৎ কথা দিয়ে ছবি যেন আঁকা হচ্ছে, সেই ছবি যেইখানে দেখা হচ্ছে, আমি সেটা পেলেই কি করি, সেটা কুড়িয়ে নিয়ে আসি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। অর্থাৎ আমার জানার অনেক কমতি আছে, আমি অনেক কম জানি বা আমি অনেক কম দেখেছি। লেখক এগুলো বিনয়বশত বলছেন, যদিও আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়ে, সেই আমলে, আজ থেকে সেই 100 বছর পূর্বে তিনি ইউরোপের অনেকগুলো দেশ ভ্রমণ করবার সুযোগ পেয়েছেন। আমেরিকা ভ্রমণ করবার, আর্জেন্টিনা ভ্রমণ করবার, রাশিয়া ভ্রমণ করবার, জাপান ভ্রমণ করবার সুযোগ তিনি পেয়েছিলেন। এত বিচিত্র দেশ এবং জগৎ, মানুষ দেখার সুযোগ তার হয়েছিল, কিন্তু তারপরেও তিনি বলছেন যে আমি এত দেখেছি না, আসলে এর মধ্যে কিছুই দেখি নাই। অর্থাৎ
যতই দেখি ততই বুঝতে পারি যে আমি আসলে কিছুই দেখি না। এটা অনেকটা এরকম আর কি, যত জানি তত মনে হয় জানি না। কেমন সেই এই যে দীনতা, কবি বিনয় বসন্ত বলছেন দীনতা অর্থাৎ কমতি আছে আমার, ঘামতি আছে, এই ঘাটতি আছে, এই ঘাটতিগুলো যে আমার জ্ঞানের এই দীনতাটা আমি পূরণ করতে চাই কি ভিক্ষালব্ধ ধনে। এখানে ভিক্ষালব্ধ ধন বলতে পৃথিবীর অন্যান্য দেশের অন্যান্য অংশের কবি বা সাহিত্যিকরা তারা যেই বর্ণনা দিয়েছেন বা তাদের লেখায় যে জীবন, যে সভ্যতা, যে হাসি কান্না, যে সংস্কৃতির প্রকাশ ঘটেছে সেটিও কিন্তু তিনি জানতে পারছেন। এইখানে ভিক্ষালব্ধ ধন বলতে তাহলে কী বোঝানো হচ্ছে, ওই সব সাহিত্যকে যা তিনি অন্য কোনো জায়গা থেকে আহরণ করেছেন, অন্য কোনো জায়গা থেকে তিনি সংগ্রহ করছেন এবং পড়ে তিনি নিজের জ্ঞানের তৃষ্ণাটা, আরও জানার তৃষ্ণাটাকে কী করছেন, পরিতৃপ্ত করছেন। আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। লক্ষ্য করো, আমি কি বলছেন, আমি পৃথিবীর কবি। কবি এবং সাহিত্যিক যারা প্রকৃতপক্ষে তারাই কিন্তু যথার্থ সামাজিক জীব, বাদবাকি সকলে আমরা কিন্তু পারিবারিক। কেননা আমরা আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখি। খুব বড় জোর আমরা আমাদের বন্ধু বান্ধবের কাছে এই সব আমাদের আনন্দ বা বেদনার কথা প্রকাশ করি, কিন্তু কবি বা লেখক যিনি, তিনি কিন্তু তার এই লেখা, তার আনন্দ বা বেদনা বা তার অনুভূতি, তার উপলব্ধির কথাগুলোকে তিনি প্রকাশ করে রেখেছেন কোথায়, তার লেখার মধ্য দিয়ে, যেটা 100 বছর পরেও পাঠকের হৃদয়ে সমানভাবেই কী করতে পারে, পৌঁছতে পারে, আলোড়ন তৈরি করতে পারে। এখন তিনি পৃথিবীর কবি, সারা পৃথিবীতে কত জায়গায় কত মানুষ কত বিচিত্র জীবন যাপন করছে। কেমন এই যে বিচিত্র জীবন, বিচিত্র আনন্দ, বিচিত্র সুখ দুঃখ, বিচিত্র বিশ্বাস, এইগুলোকে যখনই যেইখানে যা উঠছে কবির মনে কিন্তু সেইটারই সুর বাজছে, অর্থাৎ তার লেখার মধ্যে কিন্তু সে কথাটা উঠে আসছে। হয়তো পৃথিবীর কোনো একটা কোণে কোনো এক দল মানুষ নির্যাতিত হচ্ছে, অথবা কোনো এক জায়গায় কোনো একজন মানুষ হয়তো মানবিকতার খুব বড় দৃষ্টান্ত দেখিয়েছে। এই নির্যাতনের কথা বলো, আবার এই উদযাপনের কথা বা মানবিকতার কথা বা ভালো বা শুভ কিছুর কথা, এরকম যাই আমরা বলি না কেন সেটা কিন্তু কবির লেখার মধ্যে চলে আসে। কেমন আমরা বাংলাদেশে আছি বলে কেবল বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জীবনই আমাদের কবিতায় উঠে আসবে তা কিন্তু নয়। আমরা আমেরিকার একজন কৃষ্ণাঙ্গ মানুষের দুঃখের কথা বা কবিতায় কিন্তু উঠে আসতে পারে, কবিতায় কিন্তু সেটা আসতে কোনো বাধা নাই, বরং সেটাই হচ্ছে যথার্থ শিল্পীর পরিচয়। সেই জন্য বলছেন কি, আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ভাগ। কেমন আমি বললাম না একটু আগে যে রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন, সৌন্দর্য পিপাসু মানুষ ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সঙ্গে যদি তোমাদের কিন্তু তোমরা দেখবে যে তিনি কি অসম্ভব সৌন্দর্য পিপাসু একজন মানুষ ছিলেন, কত বিচিত্র বিষয় নিয়ে তিনি লিখেছেন। তোমরা দেখবে আমাদের যখনই কোনো রকম অনুভূতি প্রকাশ করবার জন্য ভাষা প্রয়োজন হয়, আমরা কিন্তু রবীন্দ্রনাথের দ্বারস্থ হই। আমাদের বিদায়ের গান দরকার, তিনি আছেন। আমাদের আনন্দের গান দরকার, তিনি আছেন। আমাদের বাৎসল্য রসের কথা দরকার, আমাদের হাস্যরসের কথা দরকার, দাস্যরসের কথা দরকার। যে কোনো জায়গা থেকে আমরা যদি উদ্ধৃতি দিতে যাই, আমরা যদি তার ভাবনাটা জানতে চাই, আমরা কিন্তু রবীন্দ্রনাথের দ্বারস্থ হই, কারণ তিনি বিচিত্র বিষয় আশ্রয় করে লিখেছেন। কিন্তু তিনি এইখানে বলছেন যে এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে পাক। অর্থাৎ এত বিচিত্র বিষয় নিয়ে তিনি লিখলেও তার লেখাটা সব বিষয়কে আশ্রয় করে হয় নাই বলে তিনি মনে করেছেন। অর্থাৎ তার লেখার মধ্যে কোথাও হয়তো ফাঁকি রয়ে গেছে। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। কেমন কি বলছেন, নানা কবির ঢালে গান নানা দিক হতে। দেখো এক একজন কবির লেখার ধরন, লেখার স্টাইল কিন্তু এক এক রকম। কেউ নাগরিক কবি, নগর বিষয়ে লেখেন। কেউ পল্লী কবি, পল্লীর বিষয়ে লেখেন। আবার কেউ হচ্ছে এর মধ্যে এই দুটোর একটাও না, তিনি হয়তো রিয়ালিস্টিক, তিনি হয়তো মিস্টিক। কেমন এক একজন এক এক বিষয় নিয়ে লেখেন।
এই যে বিচিত্র বিষয় আশ্রয় করে কবি লিখছেন অথবা উপন্যাসিক লিখছেন, এই যে নানান দিক থেকে নানান অভিজ্ঞতা তিনি তার লেখার মধ্যে প্রবিষ্ট করছেন, সেটি কিন্তু লেখক গ্রহণ করছেন। কীভাবে বলছেন যে নানা দিক থেকে নানান কবি কী করছেন, তার কথাগুলো ঢেলে দিচ্ছেন এবং আমি সবার সঙ্গে নিজের একটা যোগ অনুভব করি। কি আমি সেই লেখাগুলো পড়ি এবং মনে করি যে আমি বোধহয় সেইখানে ছিলাম, সেখানে ছিলাম আমি। দেখো, সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। লক্ষ্য করো, আবার বলছে কি, সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। অর্থাৎ আমি তাদের কবিতা পড়ে, তাদের লেখা পড়ে, ভ্রমণ বৃত্তান্ত পড়ে তাদের সঙ্গ লাভ করি। ধরো, বই আসলে কি, বই মানুষের সব সময়কার বন্ধু, তাই না? তোমার খুব কাছের বন্ধুটাও হয়তো তোমার সঙ্গে একদিন মুখ ভার করে থাকতে পারে, তোমার মনে কষ্ট দিতে পারে, কিন্তু বই কখনোই না। বই তোমার চিরসঙ্গী এবং কখনোই তোমার সঙ্গে বিট্রে করবে না, এইটুকু নিশ্চিত করে বলা যায়। কেমন? কাজেই যখন যেই লেখাটা আমরা পড়ছি তখন যেন তার সঙ্গে একটা একাত্মতা ঘোষণা করছি। কবি সেই কথাটাই বলছেন যে আনন্দটুকু কোনো কবি তার লেখার মধ্যে বা ভ্রমণ কাহিনীর মধ্যে প্রকাশ করেছেন, আমি যখন সেটা পড়ি সেইটার থেকে যেন একটা ভাগ আমি পাই, সেটি আমি যেন গ্রহণ করতে পারি। কিন্তু তিনি বলছেন কি, যে এই যে আমি তাদের সঙ্গ ভোগ করছি বা সঙ্গ লাভ করছি, আমার ইচ্ছে করে যে তাদের জীবনের সঙ্গে আমিও মানে একেবারে সামনাসামনি গিয়ে খুব কাছ থেকে আমি যেন তাদেরকে দেখি, কিন্তু সেই জীবনে আমি কিন্তু প্রবেশ করতে পারছি না। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারের ছেলে ছিলেন, তিনি বংশ পরম্পরাক্রমে জমিদার ছিলেন এবং আমাদের যে কুষ্টিয়া শিলাইদহ, তারপরে শাহজাদপুর, সিরাজগঞ্জের এই অঞ্চলগুলোতে, শাহজাদপুর তারপরে শিলাইদহ, এই অঞ্চলগুলোতে তিনি কিন্তু জমিদারি রক্ষণাবেক্ষণের কাজে দীর্ঘ সময় এখানে অবস্থান করেছেন এবং তার লেখালেখির একটা বড় অংশ জুড়ে কিন্তু পদ্মা তীরবর্তী মানুষের জীবন উঠে এসেছে, সেটা কিন্তু এই অনুষঙ্গ থেকেই এসেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, অথবা দুঃখের ব্যাপারই বলবো, সেটা হচ্ছে এই যে তিনি জমিদার হওয়ার কারণে যখন তিনি খুব কাছাকাছি থেকে প্রজাদের জীবনটা দেখতে চাইতেন, সেটা আসলে হয়ে উঠতো না। একেবারে সহজ করে ধরো, আমি একটা কথা বলি, তুমি যদি জানো যে আজকে তোমার বাড়িতে খুব গণ্যমান্য একজন অতিথি আসবে, খুব গণ্যমান্য একজন বড় সড়ো একজন অতিথি তোমার আসবেন, তুমি কি করবে? তুমি যেরকম সাধারণত তোমার ঘরের মধ্যে তুমি যেরকম থাকো, তুমি কি সেরকম থাকবে? বা তোমার ঘরটাকে তুমি সাধারণত যেরকম রাখো সেরকম নিশ্চয়ই রাখবে না, তুমি একটু পরিপাটি করে গোছানোর চেষ্টা করবে, বা তুমি নিজের সাজ পোশাকটাও সেদিন হয়তো একটু পরিপাটি করবার চেষ্টা করবে। কেন এটা করবে? এইটা করবে কারণ তুমি ভাবছো একজন মহান অতিথি আসছেন, একজন বড় মানুষ আসছেন, যিনি যেন তোমাকে একটু পরিশীলিত অবস্থায় দেখেন। এটা করতে গেলে যেটা হয়, সমস্যাটা হচ্ছে এই যে তাতে তোমার আসল যে অবস্থাটা, প্রকৃত তুমি যা, সেটা কিন্তু আসলে অনেকটাই ঢাকা পড়ে যায়। তাহলে যেইটুকু কৃত্রিমতা, সেটা যদি লেখাতে উঠে আসে, সেটা কি হয়? কৃত্রিমই হয়। তাহলে প্রকৃত তুমি যা, সেটা কিন্তু উঠে আসে না। এখন রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার মানুষ, তিনি হয়তো জমিদারি দেখাশোনার কাজে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেমন পাশে হয়তো দেখছেন যে কৃষক খেতে হাল চালাচ্ছেন, অথবা নদীতে জেলেরা মাছ ধরছে, তিনি হয়তো খুব আগ্রহ করে চাষির সেই হালটা নিয়ে একটু হাল চাষ করতে চেয়েছেন, কিন্তু চাষি কী করবে? নির্ঘাত সে প্রচণ্ড রকম ভয় পেয়ে যাবে এবং জড়সড় হয়ে আড়ষ্ট হয়ে যাবে যে হায় হায়, আমি হয়তো কোনো ভুল করে বসেছি, জমিদার বাবু এত বড় মানুষ, তিনি কিনা এসে আমার হাল ধরছেন, আমার জমিতে চাষ করবেন, আমার আবার কোনো ভুল হয়ে গেল কিনা, কেমন একটু জড়সড় আড়ষ্ট কিন্তু সে হয়েই যাবে। ফলে যেটা হবে, ওই কথাটাই বলছিলাম, যে তিনি কিন্তু সেই প্রকৃত অবস্থাটা দেখতে পারবেন না, যেটা তিনি দেখতে চেয়েছিলেন। এই যদি অবস্থা হয়, তাহলে সেই কথাটিই কিন্তু লেখক এখানে প্রকাশ করছেন কি, যে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বুনে, জেলে ফেলে জাল, বহুদূরে প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। কি করছে দেখো, চাষি খেতে চালাইছে হাল, চাষি চাষ করছে জমিতে, তাঁত বুনছে, জেলে জাল ফেলছে, এবং তাদের বিচিত্র কর্মভার প্রসারিত, অর্থাৎ জীবন সংসার, সমাজ সংসার কে যদি আমরা
কি বলি, যদি বলি যে এগুলো কার উপরে ভর দিয়ে বা কার শ্রমের উপরে ভর দিয়ে সমাজ সংসারটা চলছে, তাহলে নিশ্চয়ই বলবো এইসব শ্রমজীবী মানুষেরা। কিন্তু এইসব শ্রমজীবী মানুষের জীবনের সঙ্গে কবি একাত্ম হতে পারছেন না, তিনি যেতে পারছেন না তাদের কাছে, যদিও তিনি সেখানে যেতে চান। কিন্তু ওই যে বলছেন যে বেড়া হয়ে আছে মোর, কি তার মানে বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রা, এই যে জীবনযাত্রার বাধাটা, সেই কারণে তিনি কিন্তু ওই যে চাষি বা তাঁতি বা জেলে, তাদের সঙ্গে কিন্তু তিনি মিশতে পারছেন না। এরপর তিনি বলছেন, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চমঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। অর্থাৎ অতি ক্ষুদ্র অংশ সমাজের যে একটা, বলছিলাম তিনি জমিদার পরিবারের মানুষ ছিলেন, সে কারণে একটা সংকীর্ণ জায়গার মধ্য দিয়ে তিনি চাইলেও কিন্তু সবার সঙ্গে ওইভাবে তিনি মিশতে পারেন নাই, সংকীর্ণ একটা জায়গার মধ্যে তাকে থাকতে হয়েছে। সমাজের উচ্চমঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। বাতায়ন মানে কি? জানালা। আমরা ধরো জানলায় বসে যদি নিচের দিকে তাকাই, তখন আমরা যে জীবন, যে জগৎটাকে দেখতে পাই, যদি আমরা একেবারে সেইখানে উপস্থিত হয়ে সেটা দেখতে চাই, তাহলে নিশ্চয়ই একই রকম দেখব না। কেমন? দূর থেকে দেখা আর কাছে গিয়ে দেখার মধ্যে কিন্তু নিশ্চয়ই অনেক বেশি ফারাক আছে, অনেক বেশি পার্থক্য আছে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসন। ওই যে বলছিলাম যে জমিদার বাবু তিনি সেই কারণে চাষি বা তাঁতি তাকে সম্মান দিয়ে একটা জায়গায় আবদ্ধ করে রেখেছেন, কাজেই তিনি খুব চেয়েছেন তারপরেও তাদের সঙ্গে, তাদের জীবনের সঙ্গে একেবারে সামনাসামনি গিয়ে সেই জীবনটাকে তিনি উপলব্ধি করতে পারেন নাই। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। কেমন? ওই যে বলছেন, আমি বারে বারে চেষ্টা করেছি, মাঝে মাঝে আমি চেষ্টা করেছি যে যদি আমি ওইখানে গিয়ে তাদের সঙ্গে তাদের জীবনে যোগ করতে পারতাম। ওই পাড়ার প্রাঙ্গণে ধারে মানে কি, ওই যে জেলে পাড়া, ওই যে তাঁতি পাড়া, তাদের কাছে, হ্যাঁ প্রাঙ্গণে, তাদের উঠোনে গিয়ে আমি দাঁড়িয়েছি, কিন্তু কি করতে পারি নাই, ভেতরে প্রবেশ করতে পারি নাই, সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। জীবনে জীবন যোগ করা, এই কথাটার মানে কি? অর্থাৎ যে কথাটা তুমি লিখছো বা কবি যে কথাটা লিখছেন, সেটা তিনি কতটুকু নিজে বিশ্বাস করেন, নিজে তিনি কতটুকু উপলব্ধি করেন, সেইটি হচ্ছে কি জীবনে জীবন যোগ করা। এখন ধরো আমি একটা কথা সম্পর্কে লিখলাম, একটা বিষয় সম্পর্কে আমি লিখলাম, যে বিষয়টা সম্পর্কে আসলে আমার তেমন কোনো ধারণা নাই, তাহলে কি হবে? তাহলে সেটা হবে কি কৃত্রিম। যে উপলব্ধি আমার নাই, সেই উপলব্ধি নিয়ে লেখাটা হবে কি কৃত্রিম। তাহলে দেখো, তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। তিনি তার জীবনের, এটা আমি বলছিলাম যে এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়ান্নে লেখা একটা কবিতা। তার বয়স যখন 80 বছর পূর্ণ হয়, এটা হচ্ছে বঙ্গাব্দ 1348 সালে পহেলা বৈশাখ জন্মদিনে নামে তার একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেই কাব্যগ্রন্থের 10ম কবিতা হচ্ছে এই ঐকতান কবিতাটি। তবে এই কবিতাটি এই জন্মদিনে কাব্যগ্রন্থে প্রকাশ হওয়ারও আগে 1347 সালের ফাল্গুন মাসে প্রবাসী পত্রিকার ফাল্গুন সংখ্যাটিতেও প্রকাশ পেয়েছিল ঐকতান নামে। পরে এটা গ্রন্থাকারে প্রকাশিত হয়। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রায় শেষের দিকে একজন স্থিতপ্রজ্ঞ, প্রাজ্ঞ, বয়স্ক মানুষ, কেমন, যার জীবনের অভিজ্ঞতার ঝুলি একেবারে পরিপূর্ণ, সেই অভিজ্ঞতাপূর্ণ মানুষটি তিনি তার জীবন সায়ান্নে এসে তার আত্মসমালোচনা করছেন। কি বলছেন? যে আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। অর্থাৎ আমি, তার সম্পর্কে একটা প্রচলিত কথা ছিল যে তিনি সাধারণ মানুষের কথা লেখেন নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে একটা প্রচলিত বিশ্বাস যে তিনি সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কথা তার লেখায় খুব বেশি আসে নাই। তিনি বলছেন যে আমি কিন্তু আমার সেই সমালোচনাটা, আমার ব্যাপারে যে সমালোচনাটা করা হচ্ছে সেটা আমি মেনে নিচ্ছি। অর্থাৎ তিনি নিজেই কিন্তু নিজের সমালোচনা করছেন যে আমি মেনে নিচ্ছি কি আমার নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। সুর বলতে এখানে তার সাহিত্য সাধনাকে বোঝানো হয়েছে। কেমন? তিনি যে কবিতা লিখছেন, তিনি যে উপন্যাস লিখছেন বা নাটক লিখছেন বা ভ্রমণ কাহিনী লিখছেন, সেগুলোতে কি আছে? তিনি বলছেন যে আমার সুরের অপূর্ণতা আছে, আমি যা বলতে চেয়েছি তার সব কিছু আমি বলতে পারি নাই, আমার কবিতায় অনেক কিছু থাকলেও সব কিছু নাই। বলছেন আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে, হয় নাই তা হয় নাই সে সর্বত্রগামী। অনেক পথে গেছে, অনেক বিচিত্র পথে গেছে, কিন্তু সব পথে যায় নাই।
কেমন? এইটা দিয়ে কিন্তু সমকালীন কাব্য সাহিত্যের একটা বৈশিষ্ট্যও কিন্তু আমরা জানতে পারছি, যে সমকালে তখন একেবারে খেটে খাওয়া মানুষেরা, যাদেরকে আমরা অন্তজ জন বা প্রাকৃত জন বলছি, সেই মানুষদের সঙ্গে যারা নাগরিক কবি, যারা শিক্ষিত জন, তাদের কিন্তু একটা দূরত্ব ছিল। তারা যে সেসব প্রাকৃত জনের কথা লিখতেন না বা কম লিখতেন, সেই কথাটা কিন্তু এখানে উঠে এসেছে। কেমন? কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। কৃষাণের জীবনের শরিক যে জন, অর্থাৎ যিনি নিজে কৃষাণ হয়ে কৃষকের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, যিনি কৃষাণের জীবন যাপন করেছেন, সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। কেমন? যে আছে মাটির কাছাকাছি। তোমরা জসীমউদ্দিনের নাম শুনেছ, নিশ্চয়ই শুনেছ। জসীমউদ্দিনকে বলা হয় কি? পল্লী কবি। জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। কেন বলা হয়? তার জীবন, তার লেখা সব কিছু মাটির এত কাছাকাছি, মানুষের মানে একেবারে আমরা যাদেরকে অপাঙ্ক্তেয় বলছি, যাদেরকে আমরা বলছি প্রাকৃত জন, বা যাদেরকে আমরা বলছি একেবারে অন্তজ শ্রেণী, মানে একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ যাদেরকে বলছি আমরা, সেই সব মানুষের সঙ্গে তার ছিল একান্ত আত্মিক যোগ। তিনি যখন লিখছেন যে কলা পাতা দোলায় চামর, শিশির ধোয়ায় পা, এই যে তার উপমারূপগুলো বা চিত্রকল্পগুলো, সেগুলো তিনি নিচ্ছেন একেবারে পল্লী প্রকৃতি থেকে। তিনি মাটির ভেতর থেকে উঠে আসা মানুষ, তিনি মাটির সংশ্লিষ্ট, মাটির সংলগ্ন, মৃত্তিকা লগ্নি একজন কবি। এখন দেখো তিনি বলছেন কি, রবীন্দ্রনাথ এখানে বলছেন যে আছে মাটির কাছাকাছি। আর দেখো জসীমউদ্দিনের লেখায় কিন্তু মাটির কথা, মানুষের কথা অনেক বেশি উঠে এসেছে। হ্যাঁ, যদিও এখানে প্রত্যক্ষভাবে এই বিষয়, এই জসীমউদ্দিনের কথা বলা নাই, কিন্তু দেখো পরোক্ষভাবে কিন্তু একটা ইঙ্গিত এখানে আছে, যে আছে মাটির কাছাকাছি। সেই অনাগত কবির কথা, সেই ভবিষ্যতের কবির কথাও কিন্তু তিনি এখানে বলছেন কি, যে সে কবির বাণী লাগি কান পেতে আছি। কেমন? যিনি মাটির কথা বলবেন, মানুষের কথা বলবেন, সে কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি অখ্যাত জনের, নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার। আবার বলছি, কি বলছেন? এসো কবি অখ্যাত জনের, নির্বাক মনের। সেই যে মানুষেরা যাদের কথা কেউ বলে না, তারা নিজেরাও মুখ, তারা বলতে পারে না তাদের কথা। কেমন? তাদের কথা তুমি বলো। জসীমউদ্দিনের যে সুজন বাদিয়ার ঘাট বা নকশিকাঁথার মাঠ, সেগুলোতে যেই মানুষদের কথা বলা হচ্ছে, যে রূপাই, সাজু, তারা একেবারে মাটির সংলগ্ন মানুষ, মৃত্তিকা সংলগ্ন মানুষ, সেই মানুষদের কথা কিন্তু জসীমউদ্দিন বলছে। আর তাদের কথা কিন্তু আমরা আধুনিক সাহিত্যের মধ্যে, আধুনিক যারা নাগরিক কবি, যারা শিক্ষিত মানুষ বা শিক্ষিত কবি বলে আমরা মনে করছি, তাদের লেখায় কিন্তু এই অখ্যাত জনরা স্থান পায়নি। এখন এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কি, এসো কবি অখ্যাত জনের, নির্বাক মনের। অর্থাৎ এই যে অখ্যাত জন, যাদের কথা কেউ বলে না, তুমি তাদের কথা বলো, নির্বাক মনের। সেই নির্বাক মানে কি? যে বাক হারিয়েছে, যার বাক নেই, এই নির্বাক মনের কথা তুমি বলো। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার। কেমন? তাদের এই যে, যেহেতু তাদের প্রবেশের অধিকার নাই এখানে, শিল্প সাহিত্যের যে অভিজাত গণ্ডি, সেইখানে শিল্প সাহিত্যের অভিজাত গণ্ডিটাকে কি বলবো, আমরা প্রাণহীন করে রেখেছি। কেননা সেইখানে আমরা এই প্রাকৃত জনদের, এই অন্তজ শ্রেণীর মানুষদেরকে আমরা সেইখানে প্রবেশ করবার অধিকার দেইনি। সেই জন্য সেটা কি হয়েছে, যে প্রাণহীন হয়েছে এবং গানহীন হয়েছে, এবং অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। কেমন? তাদেরকে অবজ্ঞা করেছ, তাদেরকে আর তোমার সাহিত্যে, তোমার সে অভিজাত উচ্চবর্গীয় সাহিত্যে স্থান দাওনি, সুতরাং সেগুলো কি হয়েছে, নিরানন্দ হয়েছে, শুষ্ক হয়েছে। তুমি সেগুলোকে কি করো, রসে পূর্ণ করে দাও। এই রস বলতে কি বোঝানো হয়েছে? সাহিত্যের রস। আমরা জানি সাহিত্যে অনেক রকম রস আছে। কোনোটা বীর রস, যেমন তোমরা পড়েছিলে এর আগের ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ, সেইখানে বীর রসের কথা আছে। কেমন? আবার ধর মেঘনাদ বধ কাব্যে বীর রসের কথা আছে, তারপরে করুণ রসের কথা আছে। যখন কোনো দুঃখ ভারাক্রান্ত বিষয় নিয়ে আমরা কথা বলি, আমাদের সাহিত্যে যখন ট্র্যাজেডি যেগুলোকে বলি, সেরকম কিছু যখন আমরা পড়ি, তখন আমাদের মন কি হয়, করুণ রসে পূর্ণ হয়। আবার ধরো আছে কি বলে, শৃঙ্গার রস আছে,
দাস্যরস, আবার কোনোটা একেবারে নিতান্তই হাস্যরস। এই যে বিচিত্র রস বা অনুভূতি, আসলে এগুলো কি বিচিত্র অনুভূতি, যেটা পাঠকের মনের মধ্যে তৈরি করেন কে? কবি, লেখক। কেমন এটা উৎপন্ন হয় কোথায়? পাঠকের মনে। সেই রসের কথা বলছেন যে যে যাদের জীবনটা অবজ্ঞার তাপে শুষ্ক, এই যে তাদেরকে অবজ্ঞা করার কারণে আমাদের সাহিত্যটাও প্রাণহীন হয়ে যাচ্ছে, সেই মানুষদেরকে তুমি তোমার কাব্যে, তোমার সাহিত্যে স্থান দাও এবং তুমি তাদেরকে, তাদের জীবনটা কি করো? আনন্দে পূর্ণ করে দাও, রসে পূর্ণ করে দাও। অন্তরে যে উৎসতার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। কেমন? অন্তরে যে উৎসতার আছে আপনারই, তোমার মনের মধ্যে কি আছে? হ্যাঁ, তোমার মনের মধ্যে আনন্দ আছে এবং সেই যে সাহিত্যের রস আছে সেইটা তুমি কোথায় ঢেলে দাও? এই সব নিরানন্দ শুষ্ক মানুষের মধ্যে তাদের কথা তুলে নিয়ে আসে। এই কথাগুলোর মানে হচ্ছে, আসল কথা হচ্ছে কি, যেই সব মানুষরা সাহিত্যে স্থান পায়নি তাদেরকে স্থান করে দাও তোমার লেখার মধ্যে। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও যেন সম্মান পায়। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, আচ্ছা ঐকতান শব্দটার মানে কি? ঐকতান শব্দটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, কি, বদ্ধতানের সুরলহরী, অনেকগুলো বাদ্যযন্ত্র, হ্যাঁ, যখন একসঙ্গে একটাই সুর বাজায় তখন যে একটা চমৎকার সুর লহরী তৈরি হয়, সেটি হচ্ছে কি ঐকতান। এখন মানুষের জীবন, এই জগৎ বিচিত্র এবং বিচিত্র অনুভূতিতে পরিপূর্ণ, বিচিত্র অভিজ্ঞতায় পূর্ণ। তুমি কেবল সুখের জীবনটাই দেখতে পাও বা দেখতে চাও তা তো হবে না, তাহলে কী হবে? তুমি দেখবে জীবনের অর্ধাংশ বা খণ্ডিত চেহারা। কিন্তু তুমি যদি সুখ, দুঃখ, আনন্দ, বেদনা মিলিয়ে যে জীবন, সেইটি যদি দেখতে চাও, তাহলে বিচিত্র যে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তাদের কাছ থেকে কিন্তু তোমার অভিজ্ঞতাটা কী করতে হবে? গ্রহণ করতে হবে। সব কিছুকে তোমার দেখে শুনে তারপরে একটা উপলব্ধি তোমার দাঁড়াবে, জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা তুমি তখন পাবে। এখন যদি এই সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায়, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রেও আমরা কি করব? যারা গ্রামের কবি, যারা শহরের কবি, যারা অন্তজ শ্রেণীর কবি, যারা উচ্চ শ্রেণীর কবি, যারা মানে কি বলবো, পাংতেও অথবা অপাংতেও, যারা উচ্চবর্গীয় অথবা নিম্নবর্গীয়, সবাইকে যদি আমরা জায়গা দিই, সবাইকে যদি আমরা স্থান দিই, তাহলে আমাদের কি হবে? আমাদের এই জানাটা, এই পাওয়াটা বা কবির এই অভিজ্ঞতাটা কি হবে? তখন পরিপূর্ণ হবে। সেই জন্য বলছেন একতারা যাহাদের, তারাও যেন সম্মান পায়। অর্থাৎ একতারা হচ্ছে কি, তোমার যত বাদ্যযন্ত্র আছে তার মধ্যে খুব একেবারে সহজ সরল একটা সাধারণ মানের একটা বাদ্যযন্ত্র হচ্ছে কি একতারা। যদিও একতারাতে চমৎকার সুর লহরী তৈরি করবার সুযোগ আছে, সেটা অনেক বেশি হৃদয়স্পর্শী অবশ্যই হতে পারে। কেমন? কিন্তু তুমি যেখানে গিটার বাজছে, যেখানে ড্রাম বাজছে, সেইখানে কিন্তু এই একতারাটাকেও কী করতে হবে? স্থান করে দিতে হবে। মুখ যারা দুঃখে সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। মুখ কথাটার মানে কি? মুখ মানে হচ্ছে কি বোবা, হ্যাঁ, যারা কথা বলতে পারছে না, যারা সুখে দুঃখে যাদের কথাগুলো প্রকাশ করতে পারছে না, যারা নিজেরা নিজেদেরকে নত বা দুর্বল বা তুচ্ছ ভেবে কেমন বিশ্বের সম্মুখে দাঁড়াতে পারছে না, তাদের কথা তুমি বলো। কেমন? ওগোগুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের কথা যেন শুনি। ওগোগুণী, ওগোগুণী এখানে কাকে বলা হচ্ছে? সেই অনাগত কবিকে, যিনি এখনও আসেন নাই বা কথা বলেন নাই, বা যিনি মাটির কথা বলবেন, মানুষের কথা বলবেন, তার কথা বলছেন। তো বলছেন যে ওগোগুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের কথা যেন শুনি। অর্থাৎ এই সব মানুষেরা, তারা আমাদের খুব কাছে। এই জেলে বা এই তাঁতি বা এই কামার কুমার, এই শ্রমজীবী মানুষেরা, তারা আমাদের খুব কাছেরই থাকে, আমাদের হয়তো আশেপাশেই, কিন্তু তাদের সুখ দুঃখের খবর আমরা রাখি না। কিন্তু কবি আশা করছেন যারা কাছে থেকেও এরকম দূরে চলে গেছে, যারা কাছের হয়েও দূরের আছে, তাদের কথা শুনতে চান। কার মাধ্যমে? সেই ভবিষ্যতের কবির মাধ্যমে। কবিতাকে প্রকাশ করেছেন কি বলে? তাদের সম্বোধন করেছেন গুণী বলে, বলেছেন ওগোগুণী। আচ্ছা, এখন এই যে কবিতাটা আমরা এতক্ষণ পড়লাম, এখান থেকে আমি কয়েকটা লাইন পরীক্ষার জন্য একটু আলাদা করে ব্যাখ্যা করতে চাই। প্রথমে আসছি, বিশাল বিশ্বের আয়োজন মন মোট জুড়ে থাকে অতি ক্ষুদ্রতারই এক কোণ। এইখানে বিশাল বিশ্বের আয়োজন বলতে কি বোঝানো হয়েছে? এখানে লাইনটা এরকম ব্যাখ্যা আসতে পারে আমাদের, যে খ নাম্বারের যে প্রশ্ন, সেখানে আমাদের এটা ব্যাখ্যা আসতে পারে যে বিশাল বিশ্বের আয়োজন বলতে কী বোঝানো হয়েছে। যে আমি আলোচনা করার সময় বলেছিলাম যে পৃথিবীতে
কত কত মানুষ আছে, কত বিচিত্র জীব আছে, তেমন কত আয়োজন তার কয়টাই বা আমরা জানি, কয়টাই বা আমরা দেখতে পেয়েছি। অথচ আমাদের কাছে আমাদের মনটা জুড়ে আছে খুবই ক্ষুদ্র একটা গৃহকোণ। ওই যে বলছিলাম আমরা কেবলমাত্র লেখকরাই হচ্ছেন সামাজিক জীব, বাদবাকি সকলে আমরা কেবলমাত্র পারিবারিক। কেননা আমরা ওই যে নিজেদের ছোট্ট গণ্ডিটার বাইরে কিন্তু আমরা বের হতে পারছি না, এখানে সেই বিষয়টার ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, এরপরে আছে চিত্রময়ী বর্ণনার বাণী। চিত্রময়ী বর্ণনা বলতে এখানে কি বোঝানো হয়েছে, জাস্ট এইটুকু শব্দ মানে পরীক্ষায় আসতে পারে যে চিত্রময়ী বর্ণনা বলতে কি বোঝানো হয়েছে। এখানে চিত্রময়ী বর্ণনা বলতে বোঝানো হয়েছে যেই বর্ণনাটা পড়লে মনে হয় যে ছবি আঁকছে। এটাকে বলা হয় কি, শব্দ দিয়ে ছবি আঁকা। কেমন? শব্দ দিয়ে ছবি আঁকা। যেমন যখনই আমরা সেই শব্দগুলো পড়তে থাকি বা শুনি, তখন আমাদের মনে হয় যে সেই দৃশ্যকল্পটা, সেই চিত্রকল্পটা যেন চোখের সামনে ভাসছে। তাহলে এখানে চিত্রময়ী বর্ণনা বলতে কি বোঝানো হয়েছে, যেটা যেই বর্ণনাটা চিত্র আঁকার মতো করে বর্ণনা করা হয়। আচ্ছা, ভিক্ষালব্ধ ধন এরপরে আসছে, যেটা পরীক্ষায় প্রায় আসে। কবি এখানে ভিক্ষালব্ধ ধন বলতে কি বুঝিয়েছেন, লাইনটা হচ্ছে এরকম যে জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। এইখানে প্রশ্নটা হচ্ছে ভিক্ষালব্ধ ধন বলতে কি বোঝানো হয়েছে। ভিক্ষালব্ধ ধন বলতে বোঝানো হয়েছে ওই যে অন্য ভাষার বা অন্য দেশের বা অন্য সংস্কৃতির বা অন্য কবি যেসব সাহিত্য রচনা করেছেন, তাদের সাহিত্য, তাদের লেখা, তারা জীবনটাকে কিভাবে উপলব্ধি করেছেন, তাদের অভিজ্ঞতাটাই বা কী, সেই সব বিষয় নিয়ে যে কবিতা আছে সেগুলোকে তিনি গ্রহণ করতে চাচ্ছেন এবং সেগুলো তিনি পাঠ করছেন। এগুলোকে তিনি বলছেন কি, ভিক্ষালব্ধ ধন। আচ্ছা, এরপরে আছে আর একটা লাইন, জীবনে জীবন যোগ করা। খুবই 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 গুরুত্বপূর্ণ। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এই লাইনটার ব্যাখ্যা আসতে পারে পরীক্ষাতে। কেন এটা মানে গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে জীবনে জীবন যোগ করা। যদি আমি বলি যে একটা লাইনে বা একটা শব্দ দিয়ে যদি ব্যাখ্যা করতে হয় ঐকতান কবিতার মূল ভাব, তাহলে কোন লাইনটা বলবো আমরা? এই একটা লাইন, জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। কেন জীবনে জীবন যোগ করতে হবে? অর্থাৎ যেই অভিজ্ঞতাটা আমার নাই, সেই অভিজ্ঞতাটা নিয়ে যদি আমি লিখি তাহলে সেটা কি হবে? কৃত্রিম হবে। কেননা সেটা তো আমি আসলে যাপন করি নাই, যে জীবন আমি যাপন করি নাই, যে জীবন আমি দেখি নাই, যে অনুভূতির সঙ্গে আমার পরিচয় নাই, সেটা সম্পর্কে আমি যাই বলি না কেন সেটা কি হয়ে যাবে? সেটা কৃত্রিম হয়ে যাবে। এই জন্যেই এখানে বলা হচ্ছে কি, যে না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। একদম শেষে আসছি, এখানে বলছেন, মুখ যারা সুখে দুঃখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। এখানে নতশির বলতে কাদের বোঝানো হয়েছে? নতশির ওই যে সেই সব মানুষেরা যারা জড়তায়, লজ্জায় ভাবে যে তারা পৃথিবীতে এখনও সম্মানের যোগ্য হয়নি, বা তারা নিজেদেরকে আড়ষ্ট করে রাখে নিজেদের গণ্ডির মধ্যে। বাইরের জগৎটা যাদের কাছে অজানা, অচেনা, নিজেদের জীবন নিয়েই যারা খুব ব্যস্ত, সেই আড়ষ্ট মানুষেরা যারা নতশির এবং স্তব্ধ, তাদেরকে যেন বিশ্বের সম্মুখে সম্মান পাইয়ে দেওয়া হয়, তাদেরকে যেন বিশ্বের সম্মুখে নিয়ে আসা হয়। কবি এই আহ্বান করেছেন একেবারে সব শেষে কবিতাতে। আর এই কবিতাটার আমি এখন কবিতাটার যে ছন্দ প্রকরণ সেইটার বিষয়ে একটু কথা বলবো। কবিতাটি সমীর অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আমি একটা লাইন একটু ব্যাখ্যা করব। এইখানে বলছেন, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। এই লাইনটাকে যদি একটু ব্যাখ্যা করি, আমরা এইখানে দুটো পর্ব পাবো। একটা হচ্ছে কি, বিপুলা এ পৃথিবীর এইটুকু পর্যন্ত পর্ব আমরা কিভাবে ভাগ করি। আবৃত্তি করবার সময় একটু কিন্তু ছেদ পড়ে, একটু কি বলবো, জ্যোতি মতন পড়ে, একটু বিরাম হয়। যেমন ধরো আমি যদি বলি, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, বিপুলা এ পৃথিবীর এইটুকু একবারে বলে ফেলি, তারপরে কি কতটুকু জানি এইটুকু বলি আলাদা। তো এখন বিপুলা এ পৃথিবীর যেটুকুকে একবারে বললাম, এইটুকুকে রাখলাম একটা পর্বে, আর পরের অংশ কতটুকু জানি এইটুকুকে রাখলাম আরেকটা পর্বে। এখন দেখি প্রত্যেকটা পর্বে আমাদের মাত্রা সংখ্যা কত। আমরা যেই ধ্বনিগুলোকে টেনে নিয়ে যেতে পারবো সেটাকে বলবো মুক্তাক্ষর, আর যেটাকে আটকে রাখতে হবে বদ্ধাক্ষর, যেটি মানে যেটা শ্বাস আটকে যাবে সেটাকে আমরা বলবো কি, বদ্ধাক্ষর। এখন আমরা মুক্তাক্ষরগুলোকে এক মাত্রা এবং বদ্ধাক্ষরকে 2 মাত্রা ধরে একটু হিসাব করি, তাহলে কি দাঁড়ায়? বি পু লা,
বি টানা যাচ্ছে, পু টানা যাচ্ছে, লা টানা যাচ্ছে, সুতরাং এগুলো মুক্তাক্ষর। কি হচ্ছে এগুলোতে? বি, পু, লা, 3 মাত্রা। এ টানা যাচ্ছে ইচ্ছা মতো, সুতরাং এটা কি আরেকটা মাত্রা। আমাদের কয়টা মাত্রা হলো তাহলে? বি, পু, লা, এ। তারপরে হচ্ছে কি পৃথিবীর, পৃথিবীর। লক্ষ্য করো পৃথিবীর শব্দটা বলার সময় আমরা কয়বার ভাঙছি, সিলেবাল কয়টা আছে এখানে? পৃথিবীর, প্রি একটা, থি একটা, বীর, দুটো মিলে একটা অক্ষর। তাহলে দুইটার জন্য আমরা তখন কি কয় মাত্রা পাচ্ছি? বদ্যাক্ষরের জন্য আমরা পাচ্ছি 2 মাত্রা। তাহলে পৃথিবীর শব্দটাতে মাত্রা পাচ্ছি 4টা। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, কেমন? এই পৃথিবীর পর্যন্ত আমরা পাচ্ছি 8টা মাত্রা। আর কতটুকু জানি এইখানটা একটু ভাঙি। ক টানা যাচ্ছে, ত টানা যাচ্ছে, টু কু, কেমন? ক, ত, টু, কু, কয়টা মাত্রা হলো? 4 মাত্রা। যা, নি, যা 1 মাত্রা, নি 1 মাত্রা। তাহলে কি দাঁড়ালো? কতটুকু জানি এখানে হলো কয় মাত্রা? 6 মাত্রা। তাহলে প্রথম লাইনটা, একটা লাইন আমি ব্যাখ্যা করেছি এটার মাত্রা বোঝানোর জন্য। তাহলে প্রথম পর্বে মাত্রা আছে 8টা এবং দ্বিতীয় পর্বে মাত্রা আছে 6টা। এইভাবে কি বলবো, প্রথম পর্বে যে এই 8টা মাত্রা, এই 8টা মাত্রা থেকে আমরা বুঝতে পারলাম এটা কি অক্ষরবৃত্ত ছন্দ। কারণ 8 মাত্রার ছন্দ সাধারণত কি হয়? অক্ষরবৃত্ত হয়। এছাড়াও এটা অবশ্য সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে লেখা এই কবিতাটা, কিন্তু এর মধ্যে কিছু অপূর্ণ পর্ব আমরাও দেখতে পাচ্ছি। যেমন ধরো 3 মাত্রার হয়, 4 মাত্রার আছে, আবার 8 বা 9 মাত্রার পর্বও আমরা দেখেছি। কিন্তু মূলত এটি 8 এবং 6 মাত্রায় বেশি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রথম পর্বে 8 মাত্রা, পরের পর্বে 6 মাত্রা বেশি ব্যবহার করা হয়েছে। আমরা এটাকে কি বলবো? অক্ষরবৃত্ত ছন্দের কবিতা। আচ্ছা, তো মোটামুটি এই হচ্ছে আমার কবিতাটার সার কথা। আচ্ছা, আমি এখন দেখব যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে। একজন লিখছে আহনাফ তুরাব, সে লিখেছে ওই কোতান পড়ে আমি ডিপ্রেশনে চলে গেছি। আমি বুঝলাম না ওই কোতান পড়ে ডিপ্রেশনে চলে যাওয়ার কারণটা কি। আচ্ছা, ওই কোতানে বলা হচ্ছে যে কবি যেন সবার কথা উঠে নিয়ে আসেন, সবার কথা তুলে নিয়ে আসেন, যারা স্থান পেয়েছে অথবা পায় নাই, সবার কথা যেন উঠে আসে। এখানে কেবল এই কথাটাই বলা হয়েছে। এখন এইখানে তোমার দুঃখ পাওয়ার কি কারণ থাকতে পারে সেটা বুঝতে পারছি না। বাকিদেরকে ধন্যবাদ, যারা ধন্যবাদ দিয়েছো, যারা ছিলে ক্লাসটাতে। ফয়সাল লিখেছো, ফয়সাল মাহমুদ ফিরোজ, সালাম নেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর তুরাবকে বলছি ডিপ্রেশনে চলে যাওয়ার কোনো কারণ নাই। তুমি অন্তযোজন না, আর অন্তযোজন হলেও কোনো অসুবিধা নাই, তোমার কথাও উঠে আসবে ওই কোতানে সেই কথাই বলা হয়েছে, যারা অন্তযোজন তাদের কথাও যেন উঠে আসে। তো তোমাদের এখানে একটু বাড়ির কাজ দিয়ে রাখি, আমি গত কবিতাটাতেও দিয়েছিলাম। সেটা হচ্ছে তোমাদের বই থেকে যে একটা সৃজনশীল প্রশ্ন আছে এইটা একটু প্র্যাকটিস করবে। আমি যদি কখনো আল্লাপাক সুযোগ দেয় আবার সামনাসামনি ক্লাস করার, তখন আমি খাতাটা দেখব, অথবা আগামী ক্লাসেও তোমরা এইটার বিষয়ে প্রশ্ন করতে পারবে। কমেন্টে যদি প্রশ্নটা দিয়ে রাখো আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি আপাতত প্রশ্নটা দিয়ে রাখছি। প্রশ্ন হচ্ছে বিদেশ থেকে এটা করো হচ্ছে বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে রফিকুল বাড়ি রাজনীতিতে মনোযোগী হতে চান। সুস্থ রাজনীতির মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন তার লক্ষ্য। এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন পত্রিকা লেখালেখি করেন এবং বিভিন্ন সভা সমিতিতে যোগ দেন। একজন সৎ ও জ্ঞানী হিসেবে শহরের একটি বিশেষ শ্রেণীর সবাই তাকে চেনে। একবার ঈদে গ্রামের বাড়ি গিয়ে তিনি বুঝতে পারেন দেশের মানুষের কথা ভাবলেও গ্রামের সাধারণ মানুষের সুখ দুঃখ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার নতুন উপলব্ধি হয় যে দেশের সাধারণ মানুষের উন্নয়নকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এরপর থেকে তিনি গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশতে শুরু করেন, তাদের জন্য কাজ করতে আরম্ভ করেন। ধীরে ধীরে তিনি সাধারণের প্রিয় নেতা হয়ে ওঠেন। এই উদ্দীপকটার জন্য তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে। কাছে থেকে দূরে যারা তাদের কবি তাদের কি শোনাতে চেয়েছেন? কবি তাদের কি শোনাতে চেয়েছেন? কাছে থেকে দূরে যারা তাদের কি শোনাতে চেয়েছেন? কি বাণী, তাদের বাণী শুনতে চেয়েছেন। কবি সর্বত্র প্রবেশের দ্বার পান না কেন?
এই কথাটাও আমি ব্যাখ্যা করেছিলাম। কেন প্রবেশের দ্বার পান না, তার কারণ হচ্ছে তিনি ছিলেন সমাজের উচ্চ মঞ্চে আসীন, সংকীর্ণ বাতায়ন থেকে তিনি জীবনকে দেখতে বাধ্য হয়েছিলেন। সেই কারণে সে কী করতে পারেন না, ওপারের প্রাঙ্গণের ধারে গেলেও তিনি সেখানে প্রবেশ করতে পারেননি। এরপরে আছে রফিকুল বাড়ির মধ্যে ঐকতান কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? বলতে পারবে কোন দিকটি প্রকাশিত হয়েছে? ওই যে সমাজের কেবল উচ্চ মঞ্চে আসীন উচ্চকোটির মানুষের সঙ্গেই যোগাযোগ স্থাপন, এই দিকটি এখানে প্রতিফলিত হয়েছে। তো তুমি তোমার ভাষায় কথাগুলো গুছিয়ে লিখবে। আর সবশেষে প্রশ্ন আছে, জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। কবির এই উপলব্ধির আলোকে রফিকুল বাড়ির নেতা হয়ে ওঠার বিষয়টি বিশ্লেষণ করো। এই যে শেষের যে প্রশ্নটা, এটা কিন্তু আমি একদম কবিতাটা শেষে আরও 2 বার ব্যাখ্যা করেছি। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, তোমরা লিখতে পারবে আশা করি। তো কোনো যদি প্রশ্ন থাকে এখান থেকে বা কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে লিখবে, আমি চেষ্টা করবো উত্তর দিতে, বা আগামী ক্লাসেও আমি এই বিষয়ে যদি চাও কথা বলতে পারি। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।